নমস্কার, সুপ্রভাত। আজকে সুবোধ ঘোষের আরেকটা গল্প, একটা অন্য স্বাদের গল্প। এমন একজন মানুষের গল্প যাকে খুব সচরাচর অনেক প্রপোর্শনে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় না, কিন্তু তারাও আছে, তাদেরও বেঁচে থাকবার যুক্তি আছে। যাই হোক, গল্পটা শুনি। গল্পের নাম পরশুরামের কুঠার, লিখেছেন সুবোধ ঘোষ। চারিদিকের কলিয়ারিগুলির সুদিন পড়েছে, বাজার বস্তি বাড়ছে, নিত্য নতুন কুলি, কারিগর, কেরানি ও দোকানির ভিড়ে নয়াবাদ যেন গেজে উঠেছে। নয়াবাদকে তাই আর শুধু বাজার বলা যায় না, শুধু একটা থানা দিয়ে আর সামলে রাখা সম্ভব নয়। একজন সাব ডিভিশনাল অফিসারকে আদালত নিয়ে বসতে হলো নয়াবাদে। সেই থেকে নয়াবাদ মহকুমা। কিছু ভদ্রলোকের আমদানি হলো। প্রথম যারা এলেন তারা শুধু কয়েকজন উকিল, দুজন ডাক্তার এবং একজন ওভারসিয়ার। প্রাইমারি বাংলা স্কুল হলো একটা, মিউনিসিপ্যালিটিও চালু হলো। তার অনেক আগেই নয়াবাদের লালমাটির ভাঙা ফুঁড়ে গজিয়ে উঠেছে ক্যাথলিক মিশনের সুন্দর একটা গির্জা, দেশি খ্রিশ্চান মেয়েদের কনভেন্ট, একটা অনাথালয় আর একটা জেনানা হাসপাতাল। ঝাউবনের ফাঁকে সাদা নতুন ইমারতগুলি উকি দিয়ে ছবির মতো স্থির হয়ে থাকে। তারপর শুরু হলো নয়াবাদের একটা অবিচ্ছিন্ন পরিবর্তন। রাতের রেলগাড়ির মতো নয়াবাদকে টেনে নিয়ে গেলে বছরের পথ ধরে হু হু করে পরিণাম অন্তরে। কিন্তু সবচেয়ে বদলে গেল যে নামধাম, চেহারা পর্যন্ত। তার নাম ধনিয়া। বাঙালিটোলা থেকে সামান্য একটু দূরে দুর্গাবাড়ির পেছনে এক আমড়াতলায় ধনিয়ার ছোট একটা মেটে ঘর, খাপটার ছাউনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরের সম্মুখে একটা ছাগল বাঁধা থাকে। বাংলা স্কুলের ছেলেরা তাই নাম দিয়েছে ছাগল লজ। তিলকের মা ধনিয়া। তিলককে আজ পর্যন্ত কেউ দেখেনি। তিলকের বাবা কে তাও কেউ জানে না। কিন্তু 2-3 বছর পর পর নিয়মিত ক্রমে তিলকের অনুজ ও অনুজারা ভূমিষ্ঠ হয়। শোণিত স্নাত এক একটি আনন্দের কণিকা যেন চুপে চুপে সকলের অলক্ষ্যে মায়ের হাত ধরে জীবনের পথে দেখা দেয়। তারপরেই হঠাৎ হাতছাড়া হয়ে মেলার ভিড়ে হারিয়ে যায়, আর তাদের কেউ দেখতে পায় না। থেকে থেকে ধনিয়া একদিন উধাও হয়ে যায়। মাস দুয়েক তার আর দেখা পাওয়া যায় না। তখন তাকে পাওয়া যাবে মিশন জেনানা হাসপাতালের একটা ফ্রি বেডে। ক্ষুদ্র বিবর্ণ একটি মানুষের শাবক কুঁকড়ে পড়ে আছে ধনিয়ার বুকের কাছে। কটা দিন যেন উষ্ণ চরম ডানার তলায় পরিপুষ্ট হতে থাকে। শ্লথ শরীরটা একটু ভরাট হয়ে আসে, চামড়ার ভাঁজ আর রেখাগুলি ধীরে ধীরে মিলিয়ে যায়। মিটমিট করে তাকায় তারা, হাত পা ছড়ে। একটু স্পর্শ পেলেই চারাগাছের পাতার মতো লোলুপ ঠোঁট দুটো নড়ে ওঠে। তারপর আর নয়, পাখি উড়ে যায়। ধনিয়া একা ফিরে আসে তার ছাগল লজে। তিলকের ভাইটিও যথা নিয়মে মিশন হাসপাতালের অনাথালয়ে চালান হয়। ধনিয়া অদ্ভুত মানুষ। হাসপাতালের নার্সরা আশ্চর্য না হয়ে পারে না। লেডি ডাক্তারও হতবুদ্ধি হয়ে বলেন, জিসাস, আমি সত্যিই ঘাবড়ে গিয়েছি। এই মেয়েটা আমার বাইবেল ও বিজ্ঞান উল্টে দিয়েছে। জানতাম পাখির বাচ্চাই বড় হলে পালিয়ে যায়, কিন্তু এই প্রথম দেখলাম পাখি পালিয়ে যাচ্ছে বাচ্চা ফেলে দিয়ে। ভদ্রলোকের পাড়া ঘেঁষে থাকে ধনিয়া। আত্মীয় বলে ওর কেউ নেই, ওর সমাজ নেই। কিন্তু এ শুধু সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যের পর সে নিয়ম চলে না।
প্রতি রাত্রে সড়কের ওপর দাঁড়িয়ে দেখা যায় শুধু কানাকানির ওপর দিয়ে আমড়াতলার এক অদ্ভুত পৃথিবীর লীলা খেলা চলেছে। আবছা আলো, চাপা হাসি, শব্দ এখানে শুধু ফিসফিস, গান এখানে শুধু গুঞ্জন, সবই অস্পষ্ট। এখানে কাউকে আসতে দেখা যায় না, কেউ কখনো চলেও যায় না। রাউন্ডের পুলিশ ছাড়া সেসব অদৃশ্য ছায়াজীবনের পরিচয় আর কেউ জানে না। কিন্তু তা নিয়ে শোরগোল হয় না কখনো। রাত্রে যতবার ধানিয়ার দরজা খোলে, রাউন্ডের পুলিশেরও ততবার আয়ের পথ খুলে যায়। এইভাবেই চলছিল। কিন্তু ভদ্র সমাজে ধানিয়ার সম্বন্ধে আলোচনা হয় কেন? ধানিয়ার কথা ভুলতে পারে না অনেকেই। বাংলা স্কুলের ছুটি হলে বাড়ি ফেরার পথে ছেলেদের মনে পড়ে ধানিয়াকে। ছাগল লজের আমড়া গাছ। ধানিয়ার ধমক খেয়ে ঢিল মেরে দু একটা পাকা আমড়া না চিবিয়ে আসলে ওদের সমস্ত জাগ্রত দিনের পরিতৃপ্তি যেন অপূর্ণ হয়ে থাকে। সন্ধে ক্লাব ঘরে উকিল ও ডাক্তারবাবুদের মধ্যে ধানিয়ার প্রসঙ্গ ওঠে। তারা বলেন, মেয়েটার কেউ নেই, অথচ চলে যায় বেশ। সামথিং রং। রাত্রি 10টার পর রাউন্ডের কনস্টেবলরা পোস্টে যাবার আগে অ্যাক্টিভ খৈনি মুখে দিয়েই ওদের চোখ মুখ উজ্জ্বল হয়েছে। সমস্ত রাত্রি টহলের একঘেয়েমি। তারই মাঝে আমড়াতলার সামনে মিষ্টি অন্ধকারে কিছুক্ষণ থমকে থাকা। ধানিয়ার ঘরের দরজার ফাঁকে প্রদীপের একটু ক্ষীণাভা, প্রাপ্তি ও পুরস্কারের দিব্যজ্যোতি। চাঁদনি রাতের আকাশের দিকেও ওরা এত আগ্রহ করে মুখ তুলে কখনো তাকায় না। এখানেই শেষ নয়। ধনিয়ার ব্যক্তিত্বের ছায়া আরও অনেক দূর ছড়িয়ে পড়েছে। বাঙালি ভদ্রঘরের শ্রদ্ধান্তপুর পর্যন্ত। এটা অবশ্য নিছক প্রয়োজনের তাড়নায়। ঘটনা এমনি দাঁড়ালো যে সন্তানবতী বধূ সমাজ এহেন ধনিয়ার সাহায্যের উপর নির্ভর না করে আর পারল না। তাদের মাতৃত্বের প্রতিষ্ঠাটুকু নইলে বুঝি মাঠে মারা যায়। ভদ্রবাড়ির প্রসূতিদের একটা না একটা ব্যাধি লেগেই আছে। কেউ সূতিকায় জর্জর, কেউ রক্তহীনতায় সিঁটিয়ে যায়, কারো বা বুকের অপত্য নির্ঝর অকালে স্তব্ধ হয়ে গিয়েছে। মিশন হাসপাতালের লেডি ডাক্তার মোটা ফি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রসূতিদের পরীক্ষা করে অভিমত দিলেন। প্রসূতিদের চিকিৎসা চলতে পারে, কিন্তু শিশুদের জন্য কোনো ট্রিটমেন্টই সফল হবে না। ওদের দরকার ভাইটালিটি, ওষুধ নয়। তবে উপায় একজন সুস্থ সবল আয়া, শিশুদের বুকের দুধ খাওয়াবার জন্য। ঘরে ঘরে আতঙ্ক ও দুশ্চিন্তায় সকলের মুখের হাসি মিলিয়ে গেল। এই বংশরক্ষার সংকটে গরজের বালাই ডেকে আনল ধানিয়াকে আমড়াতলা থেকে একেবারে ভদ্রবাড়ির আতুর ও অন্তঃপুরে। ধানিয়ার ডাক পড়ে বাড়ি বাড়ি, বুকের দুধ খাইয়ে যাবার ঠিকে। দুবেলার রেট মাসিক 6 টাকা, দৈনিক 1 পো চালের সিধে, আর ঠিকে শেষ হলে বিদায় নেবার দিন একটা নতুন শাড়ি। এই বরাদ্দে ধানিয়া বাড়ি বাড়ি খেটে যায়। প্রত্যহ সকাল ও সন্ধ্যের আগে ধানিয়া ঠিকে খাটতে বার হয়, হাতে একটা ভাঁজ করা পরিষ্কার তোয়ালে। সবসময় মুখ হাসি হাসি, সুগন্ধি নেবু তেলে চুবিয়ে চুল বাঁধা, লাল সায়ার ওপর একটা পাতলা ধোলাই শাড়ি। চলবার সময় পায়ের আঙুলে রূপোর চুটকিগুলো খই ফোটার মতো শব্দের বাজতে থাকে। নাকে একটা সোনার চিরতনের নাকছাবি। ঠোঁটের মিটিমিটি হাসির সঙ্গে মানিয়ে যায় বেশ। প্রসাধন তেমন কিছু নয়, পরিচ্ছন্নতাটাই বেশি। কিন্তু সুশ্রী চেহারা, হঠাৎ দেখে মনে হয় বড় বেশি ঠাঁট।
ঘোষালবাবুদের বাড়ির অন্দরে ধানিয়া ঢুকল। এখানে একবেলা ঠিকে খাটতে হয়। মাত্র 3 মাসের একটা ছেলে। ধানিয়াকে দেখেই ঝি প্রথমে মুখ কুঁচকে ঘরের ভেতর চলে গেল। একটা মোড়ার ওপর বসে আছেন জীর্ণ শীর্ণ ঘোষালবাবুর স্ত্রী। সামনে একটা দোলনায় ঘুমন্ত নতুন খোকাটা। ঝি গিয়ে বলল, ওই এসেছেন। কি ঠাঁট রে বাবা, গা ঘিন ঘিন করে। ঘোষালবাবুর স্ত্রী বিরূপা ঝিকে শান্ত করলেন। যাক, মুখের ওপর কিছু বলিসনি ঝি, দায়ে পড়েছি, কাজ নিতে হবে। ভেতরে যে যেমন লোক হোক না কেন, আমাদের কি? ধানিয়া এসে দোলনা থেকে শিশুটিকে কোলে তুলে বসে। দু একটা অবান্তর প্রশ্ন করে। আজ কেমন আছো দিদি? উত্তরের কার্পণ্য দেখে আর বেশি কিছু চলে না। কাজ শেষ হবার পর একটুখানি দাঁড়ায়, গামছায় সিধে বেঁধে নিয়ে চলে যায়। বিকেলে নরেনবাবুর বাড়ি মেয়েদের একটা জটলা বসে। হাজির হয় ধানিয়া। একটা ধাড়ি ছেলেকে দুধ খাওয়াতে হয়। 3 বছর বয়সের রোগা পটকা ছেলে। পেটে এখনও গরুর দুধ হজম হয় না। বুড়োটের চেহারা আর উগ্র স্বভাব নিয়ে বাড়িময় লোককে জ্বালাতন করে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণই কাঁদে আর মাটিতে গড়ায়। কোনো প্রবোধ সান্ত্বনা মানে না। বারান্দায় উঠে ধানিয়া হাততালি দিল। আও মেরে লাল। চিৎকাররত ছেলেটা মন্ত্রমুগ্ধ সাপের মতো ভূতল শয্যা থেকে একবার ফনা তুলে তাকালো। তারপর এক দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ধানিয়ার কোলে। খানিকক্ষণ ধানিয়ার হাতের বাজু নিয়ে টানাটানি উপদ্রব করল। তারপর চুপ করে ধীর স্থির হয়ে গুটিয়ে শুয়ে পড়ল ধানিয়ার কোলে। কিছুক্ষণ পরে ধানিয়া ডাকল, ছেলে ঘুমিয়ে পড়েছে, কোথায় শোয়াই? অকস্মাৎ ঘরের ভেতর মেয়েদের যেন একটা বড় রকমের রসিকতার ঝড়ের দোলায় সকলে চঞ্চল হয়ে উঠল। জব্দ করবার জন্য সকলে মিলে চেপে ধরল নরেনবাবুর স্ত্রীকে। কই, উত্তর দাও শিগগির, ছেলের নতুন মা কি বলছেন? লজ্জায় ও বিরক্তিতে অপ্রস্তুত নরেনবাবুর স্ত্রী ছটপটিয়ে বলে উঠলেন, আমি ওর সঙ্গে কথা টথা বলতে পারবো না বাবা। পুটি, তুই গিয়ে খোকাকে নিয়ে আয়। অগত্যা ওভারশিয়ার বাবুর মেয়ে পুটি, 8 বছরের একটা বোকাশোকা খুকি, সেই এগিয়ে গেল। ধানিয়া সিধের জন্য দাঁড়িয়ে আছে। ততক্ষণ সকলেই উকি ঝুঁকি দিয়ে দেখতে থাকে। এতখানি পথ হেঁটে এসেছে মেয়েটা, তবু পা দুটো পরিষ্কার। ধুলো ময়লা যেন পিছলে ঝরে গেছে। কেউ বা বেফাঁস বলে ফেলেন, মাগির হাত দুটো কি নিটোল, তাগাটা মাংসের মধ্যে দেগে বসে গেছে। খিড়কির দৌড় দিয়ে ধানিয়া অদৃশ্য হতেই পেছনের কৌতূহলী দৃষ্টিগুলি যেন শান্ত হল। মাস্টারের বউ নাকিয়ে নাকিয়ে 2-3 বার শিওরে উঠলেন। আমি আর লাল সায়া পড়ছি না বাবা, এ জন্মে নয়, আজ থেকে ইতি। দুপুরে দেখা যেত ঘরের বাইরে একটা মোড়ার ওপর বসে ধানিয়া তামাক টানে। অদূরে ঘাসের উপর চলন্ত ছাগলটার সঙ্গে স্নেহাপ্লুত স্বরে ডাকাডাকি, উত্তর প্রত্যুত্তরের পালা চলতে থাকে। কিন্তু কদিন থেকে ধানিয়াকে আবার দেখতে পাওয়া যাচ্ছে না। আমড়াতলার মোড়ে ঘরের দরজার কুলুপ লাগানো। ধানিয়ার ছাগলটা বাঁধা রয়েছে নালার ধারে আর একটা কুড়ের সামনে। বুড়ো প্রসাদী ডোমের ঘর। 80 বছরের মতো বয়স হয়েছে প্রসাদীর। 18 বছর বয়সে কালাপানি হয়েছিল একবার ডাকাতির দায়ে। তারপর ছাড়া পেয়ে আরও 5 বার জেল খেটেছে চুরির জন্য। মোট 42 বছর জেলের ভাত খেয়েই জীবন কেটেছে তার। বাইরে এসে রোজগার করে খাবার রীতিনীতি এসে ভুলে গিয়েছিল, কিন্তু শেষে একেবারে বসিয়ে দিল তাকে। ঝড়ে গাছচাপা পড়ে কোমরটা ভেঙে গেল, আর সোজা হলো না। আর তারপর এলো শরীর ছাপিয়ে বয়সের জড়া। প্রসাদী শুধু টিকে রইল মরবার জন্য।
এখন ওকে দেখলে মনে হয় মূর্তিমান একটা ক্ষুধা যেন হাঁ করে রয়েছে। ছাগলটা ছাড়া প্রসাদই হলো ধনিয়ার একমাত্র পোষ্য। দিনের রান্না শেষ করে ধনিয়া রোজ এক থালা ভাত পৌঁছে দিয়ে আসে প্রসাদীকে। এই জন্যই বোধহয় ওর মরতে যা কিছু দেরি হচ্ছে। প্রসাদীর ঘরের সামনে ধনিয়ার ছাগল, ওদিকে জেনানা হাসপাতালে সন্ধ্যার আলো জ্বলেছে। ধনিয়ার বেড ঘিরে নার্সদের ভিড়, সকলের মুখে একই অনুনয়, অন্তত এই বাচ্চাটাকে সঙ্গে রাখ ধনিয়া। না মিস বহিন, পারবো না। লেডি ডাক্তার বলেন, তোর বদনামের কথা কে না জানে, চাপা দিতে তো পারবে না, তবে নিজের বাচ্চাকে নিজের কাছে রাখো না কেন? না ডাক্তারজি, আমি খাওয়াতে পড়াতে পারবো না, ছেলে কষ্ট পাবে আর বড় হয়ে আমার দুশ্মন হবে। ছেলেকে মানুষ করবার মতো পয়সা আমার যে নেই। কি বলছিস পাগলের মতো? ভিখিরি মেয়েগুলো ছেলে ছেড়ে যায় না, ওদের বুঝি পয়সা খুব বেশি? ওরা ছেলেকে মানুষ করে না বহিন, ওরা ছেলেকে ভিখিরি করে। আমি তা পারবো না। আচ্ছা, আমরা সকলে কিছু কিছু চাঁদা দেব, ছেলে নিয়ে যায় সঙ্গে। তাহলে আপনারাই কেউ ছেলেটাকে ঘরে নিয়ে যান না, আমি তো আপনাদের আয়া হয়েই থাকব। লেডি ডাক্তার আর নার্সেরা বেশি বিতর্কে মন দেয় না। ধনিয়ার চোখের দিকে তাকাতে ওদের কেমন গা ছমছম করে। সেবা মমতাকে তারাও ভাড়া খাটায়, কিন্তু ধনিয়ার এই প্রশান্ত নিষ্পৃহা বড় নির্মম ও বিসদৃশ্য বলে মনে হয়। আদাব, চলি এবার। ধনিয়া উঠে দাঁড়ায়। একজন নার্স ধনিয়ার বেবিকে বেড থেকে ফ্লানেলের টুকরোয় জড়িয়ে কোলে তুলে নেন। নার্সারিতে চালান করা হবে। ধনিয়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই। কাঁসার থালা আর ঘটিটা একটা তোয়ালেতে বেঁধে হ্যারিকেন লণ্ঠনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আর একজন নার্স রেজিস্টার নিয়ে আসে। লেডি ডাক্তার জিজ্ঞাসা করেন, বাচ্চা কা বাপ কা নাম? ধনিয়া বলে, তা জানি না। লেডি ডাক্তার রেগে উঠে বলেন, বরাবর তোমার ওই এক কথা, যার সঙ্গে আজকাল থাকো তারই নাম বলো না কেন? অনেকের সঙ্গেই থাকি, তার মধ্যে অনেকেরই নামও জানি না। কসুর মাফ করবেন ডাক্তারজি, যে কোনো একটা নাম লিখে নিন। তোমার ভবিষ্যৎ খুব খারাপ, খুব খারাপ। লেডি ডাক্তার রাগ করে উঠে চলে যান। মেল ট্রেন নয়াবাদ স্টেশন ছেড়ে তখন সিটি বাজিয়ে জোরে স্পিড নিচ্ছে। হাসপাতালের ইমারতটা কাঁপছে দুরু দুরু করে। লাল কম্বলটা গায়ে জড়িয়ে ধনিয়া নেমে আসছে সিঁড়ি বেয়ে। কীরকম একটা দুর্বলতায় নার্সদের চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে আসে। ফটক পার হতেই দারোয়ান ঘণ্টা দিল। রাত 9টা। বছরের পর বছর ঘুরে গেছে। ধনিয়ার আমড়াতলার জীবনে কোনো ছেদ পড়েনি। বছর 3 আগে শুধু শেষবার জেনানা হাসপাতালে যেতে হয়েছিল। নয়াবাদ মিউনিসিপ্যালিটি জাঁকিয়ে উঠেছে। নতুন টাউন বাড়ানো হয়েছে প্ল্যান করে। উকিলবাবু যে গাড়ি কিনলেন তারই নম্বর পড়ল 741। 5, 7, 10, 12, 16, 18 বছরের পর বছর চলে গিয়েছে। ধনিয়া প্রায় 40-এর কোঠায় পা দিল। মাঝে মাঝে সড়কের ধারে খোলা উনুন জেলে বসে, তেলে ভাজা বেচে। সন্ধ্যের দিকে ঘরে ফেরার পথে কুলিরা কিছু কিছু কেনে। একাধ ঝুড়ি ঘুঁটেও তৈরি করে কখনো, সব বিক্রি হয়ে যায়। চেহারায় হয়তো জলুসের অভাব, তার চেয়ে পয়সার অভাব বেশি। আমড়াতলায় কচ্ছিত কোনো রাত্রে লোকের গলা শোনা যায়, কিন্তু শরীর আছে, স্বাস্থ্য আছে। ধনিয়া তাই ভয় পায় না। সে জানে তাকে ভিক্ষে করতে হবে না। ভদ্র সমাজে ধনিয়ার আনাগোনা ঘুচে গেছে অনেক দিন। সন্তানবতীদের স্বাস্থ্য হয়েছে ভালো। বুকের দুধ খাওয়াবার ঠিকই আর নেই। তাছাড়া সাগর পার থেকে ধনিয়ার বহু নতুন প্রতিদ্বন্দ্বী এসেছে, হরেক রকমের বিলিতি ফুড।
এড়ে লাগা নবজাতকদের ধুকপুকে আয়ু ভিজিয়ে রাখতে ধনিয়ার আর ডাক পড়ে না। তাকে বোধহয় সকলে ভুলেই গেছে। বড়দিনের ছুটি, পার্টনার স্কুল কলেজগুলি বন্ধ, ছেলেরা ঘরে ফিরেছে। শিকার, পিকনিক, কার্নিভাল আর প্রদর্শনীর মরশুম। নয়াবাদের ধমনী বিচিত্র উৎসাহে উজ্জ্বল। সেদিন ধনিয়ার ঘরে উনুনে আগুন পড়ল না। একটিও পয়সা নেই হাতে। অনেক দিন আগের ঘটনাগুলি নানা রঙে রঙিন একটা মায়াময় আলেখ্য তার চোখের সামনে ফুটে উঠল। ধনিয়া উঠল। বাবুদের বাড়ি বাড়ি একবার দেখা করে আসি। একদিন তো চাকরি করেছি, পরবীর দাবি করা যেতে পারে। যদি খুশি মনে হয় 10টা টাকাও যদি ওঠে। নরেনবাবুর অন্দরে ঢুকতে পেল না ধনিয়া। ঘোষালবাবু 4 আনা দিলেন। ধনিয়া দেখল বাড়ি ময় ছেলেপিলে। ছেলেগুলো বেশ ঢ্যাঙা হয়ে গিয়েছে। আর একটা বাড়ি। এতটা নিষেধের কঠোরতা এখানে নেই। কিছু সিধে দিয়ে গিন্নিমা বললেন, যা পাবার পেলে বাছা, এবার ওঠো শিগগির। ধীরেনবাবুর দেউড়িতে 1 ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ঝি এসে একটা টাকা হাতে দিল। মা দিয়েছেন, এই নিয়ে বিদেয় হও। ধনিয়া বলে, ও ঝি দিদি, তোমাদের বড় ছেলে কই? ঝি কিছুক্ষণ সন্দিগ্ধ চোখে তাকিয়ে থেকে বলে, ওই যে তাস খেলছে। তা অত খোঁজে তোমার কি দরকার? উফ, কত বড় হয়ে গেছে। দাঁত ওঠার পরও মাই ছাড়তে পারেনি। একবার আমাকে কামড়ে দিয়ে কি নাকাল করেছিল, মনে আছে তো ঝি? আদিক্ষেতা ভালো লাগে না বাপু, তুমি যাও, এদিকে ঘেঁষতে এসো না। আরও অনেক বাড়ি বাকি আছে। কিন্তু একটা খটকা ধনিয়াকে ভাবিয়ে তুলল। এটা তো পরবী পাওয়া হচ্ছে না। একেই বোধহয় ভিক্ষে বলে। সন্ধে হতে দেরি আছে। ধনিয়া তবু জোরে পা চালিয়ে ঘরের দিকে ফিরে গেল। কিন্তু জের সহজে মিটল না। ঘরে ঘরে ঝি আর গিন্নিদের আপত্তির কলরব শোনা গেল। ও রাহু, এতদিন পরে উদয় হলো কোথা থেকে? পাড়া ভরা সব আইবুড়ো ছেলে। মাগি যে কখন কার সর্বনাশ করবে কে জানে। কর্তারা শুনলেন। একেবারে বাজে আশঙ্কা নয়। পাড়া ঘেঁষে এসব জীব থাকা উচিত নয়। এরা থাকলেই যত গুন্ডা বদমাশ উপদ্রব ডেকে আনে। ক্লাবের সান্ধ্য বৈঠকেও বিষয়টা আলোচিত হলো। প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। দুর্গাবাড়ির কাছাকাছি আমড়াতলার নোংরামি এবার সরিয়ে দেওয়াই উচিত। ব্যান্ডের শব্দ। ধনিয়া হাতের হুকোটা নামিয়ে রেখে দাঁড়ালো। মিশন অনাথালয়ের ছেলেরা মার্চ করে বনভোজনের উৎসবে যোগ দিতে চলেছে। নীল ব্লেজারের হাফ প্যান্ট আর সাদা ফ্লানেলের শার্ট, গায়ে লাল মোজা আর বুট। 5 থেকে 16 বছর বয়স। অন্নপুষ্ট কিশোর মানুষের একটা পল্টন। শোভাযাত্রার আগে আগে ওদেরই ব্যান্ড পার্টি। এদের পোশাক একটু ভিন্ন ধরনের। মাথায় ভেলভেটের টুপি, হাতে সাদা পাখির পালক আর কচি ঝাউ পাতা পিন দিয়ে আটা। নধর অধরে ছোট ব্যাকপাইপের রিড। ছোট ছোট ড্রাম স্ট্র্যাপ দিয়ে বুকের ওপর ঝোলানো। বড়দিনের প্রভাত, সূর্যের আভা সবেমাত্র কুয়াশা ঠেলে পথে মাঠে লুটিয়ে পড়েছে। শোভাযাত্রা এসে মোড়ের কাছে একবার থামল। ব্যাকপাইপ আর ড্রামগুলি 3 বার শব্দের ঝনৎকার তুলে স্তব্ধ হলো। আশপাশ থেকে পিলপিল করে ছেলে, বুড়ো, মেয়ে, কৌতূহলী এক একটা জনতা এসে ওদের চারিদিকে ঘিরে দাঁড়ালো। ধপধপে সাদা আলখাল্লা আর প্যান্টালুন পরা এক পাদ্রী সাহেব ডেভিডের একটা গাথা হিন্দিতে সুর করে পড়লেন। আমেন। ছেলেদের গলার স্বর। বনান্ত বাতাসের শব্দ, ঝর্নার শব্দ। ভোরবেলার
পাখির গলার কাকলির মতো শব্দ। ধনিয়ার যেন একটু চমক লাগলো। এগিয়ে গিয়ে শোভাযাত্রার কাছাকাছি দাঁড়ালো, একটা গাছে ঠেস দিয়ে। লম্বা দাড়িওয়ালা পাদ্রিগুলোকে কেমন জঙ্গলি জঙ্গলি মনে হয়। আর একজন পাদ্রি বক্তৃতা করলেন, বুকের ওপর ক্রসটা চিকচিক করছে। আজ থেকে 1940 বছর আগে বেথেলহেমের আকাশে এমনই এক সকালবেলায় লাল সূর্য উঠেছে। এক দরিদ্র ছুতোর নারীর কোলে মানবপুত্র আবির্ভূত হলেন। ধনিয়া একটু সরে দাঁড়ালো, যাতে ছেলেদের মুখগুলি স্পষ্ট দেখা যায়। সেই মানবপুত্র একদিন কাঁটার মুকুট পরে চলেছেন জেরুজালেমের পথে, নিজেকে বলিদানের জন্য, তোমার আমার পরিত্রাণের জন্য। ধনিয়ার চোখের দৃষ্টি তখন অদৃশ্য চুম্বনের মতো প্রত্যেকটি ছেলের মুখের ওপর ছো মেরে ফিরছে। এর মধ্যে অন্তত 6টি তারই উপহার। কিন্তু কে তারা চেনবার উপায় নেই। ওই ড্রাম বাজিয়ে 10 বছরের ছেলেটি, শার্টের আস্তিন দিয়ে মুখের ঘাম মুছছে, হয়তো সেই একজন, কিংবা তার পাশেরটিও হতে পারে। কিন্তু কে নয়, মনে হচ্ছে সবাই। বিভোর হয়ে দাঁড়িয়েছিল ধনিয়া। জনতা কখন সরে গেছে। দূরে বনের মাথায় কুয়াশা গেছে গলে। মাঠের মাঝ দিয়ে চলেছে শোভাযাত্রা। ধুলো উঠছে। সকল পার্থিব রজও মধুময় হয়ে উঠেছে। গাছের ঠেস ছেড়ে অতি অবসন্নভাবে ধীরে ধীরে ধনিয়া ঘরের দিকে ফিরল। অগাধ এক ক্লান্তি ও পুলকের বন্যা যেন সমস্ত শরীর ছেয়ে বয়ে চলে গেছে। প্রিয় সঙ্গ সুখের চরম ক্ষণে উৎসারিত সজলা ষাঁড়ের মতো। বুকের উপর আঁচলটা ভালো করে টেনে নামিয়ে দিল ধনিয়া। কাঁচুলি ভিজে গেছে। মিউনিসিপ্যাল কমিশনারদের বৈঠক। কোতোয়ালি অফিসারের কাছে জরুরি নোট পাঠানো হলো। শহরের নানা ভদ্রপল্লীতে যতগুলি নষ্ট চরিত্র ছোট জাতের মেয়ে প্রচ্ছন্নভাবে কুৎসিত ব্যবসায় লিপ্ত হয়েছে, তাদের যেন সেগ্রিগেট করে বাজারের লাইনে বসিয়ে দেওয়া হয়। কড়া সরকারি নির্দেশ। টাউন থানার পুলিশের ওপর ভার পড়ল এই ধরনের দুষ্টা মেয়েদের নামের লিস্টই দাখিল করতে, খাতায় নাম চড়িয়ে সকলকে বাজারের লাইনে বসিয়ে দিতে। ধনিয়ার আমড়াতলার সংসারেও এই নির্দেশের আঘাত এসে পৌঁছতে দেরি হলো না। আর এভাবে চলবে না। হয় সরে পড়ো, নয় পথে এসো, কিংবা সুপথে থাকো। ধনিয়া সাধ্য সাধনার ত্রুটি করল না। ঘটিবাটি বেচে টাউন পুলিশকে নগদ 30টা টাকা পান খাবার খরচ দিতে রাজি হলো, তাতে তাকে রেহাই দেওয়া হোক। কনস্টেবলেরা মানল না কেউ। এবার আর ফাঁকি নেই। আমাদেরও চাকরির ভয় আছে, নাম তোমাকে লেখাতেই হবে। হেড কনস্টেবল ধমক দিল, ওসব ফন্দি ফিকির ছাড়ো এবার, নাও টিপসই দাও। রাত্রি হয়েছে। প্রসাদী দোসাদ হাঁটুতে মুখ গুজে আগুনের ধুনির সামনে বসেছিল। ধুনির আগুন ঠান্ডা হয়ে এসেছে। কানের কাছে ঘেউ ঘেউ করছে কুকুরটা। প্রসাদী কানে শুনতে পাচ্ছে না কিচ্ছু। বাপায়ের করে আঙুলটা একটা জ্বলন্ত অঙ্গারে লেগে ঝলসে গেছে। তবু কোনো জ্বালা নেই। সকাল থেকে শরীরটা শুধু শিরশির করে কেঁপেছে। এখন সে স্পন্দনও নেই। আজ 2 দিন ধরে ধনিয়া আসছে না। পেটে এক দানাও ভাত পড়েনি। প্রসাদী চাচা? ধনিয়া এসে ফুঁপিয়ে কেঁদে পড়ল। প্রসাদী তবু সাড়া দিল না। ধনিয়া বুড়োকে একবার জোরে একটা ঝাঁকানি দিয়ে থুতনিটা টেনে ওঠালো। বুড়ো চোখ মেলে তাকাতেই আবার ডাকল, প্রসাদী চাচা। ধনিয়া কাঁদছে। এই কান্নার বেদনা বিদ্যুতের ছোঁয়াচের মতো প্রসাদীকে যেন আঘাত করল। ধরফড়িয়ে উঠল শরীরটা। তো তুই একি
তুই ধনিয়া? হাঁ চাচা, আমার জাত নেই, আমি নাকি রান্ডি। ছি ছি, এ কী বলছিস? হাঁ চাচা, আমাকে নাম লেখাতে হয়েছে, কাল থেকে বাজারে থাকতে হবে। আরে না, তুই তো লক্ষ্মী। না চাচা, আমার স্বামী নেই। কোন গাইয়ের স্বামী নেই? তারা কি লক্ষ্মী নয়? তা বললে চলে না, আমি তো গাই নই। ধনিয়া হঠাৎ উঠে দাঁড়ালো। এবার চলি চাচা, আর দেখা হবে কি না জানি না। অপগণ্ড ছেলের মতো প্রসাদী একবার তার ক্ষুধার্ত দৃষ্টিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ধনিয়ার হাতে সেই পরিচিত গামছা বাঁধা ভাতের থালাটা নেই, তার নিত্যদিনের প্রাণের পসরা। প্রসাদী হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাকস্ফূর্তি হলো। মুখ অভিমানে যেন হাঁটুর ভেতর আবার মাথাটা গুঁজে দিল। আর একবার নতুন করে কানের কাছে বেজে উঠল কুলহারা কালাপানির উতরল। দাঁড়িয়েছিল ধনিয়া, আনমনে মাথার কাপড়টা ফেলে চুলগুলি গুছিয়ে শক্ত করে একটা খোঁপা এঁটে দিল। আঁচল দিয়ে তেলা মুখটা মুছে নিল একবার। তারপর চিরকেলে সেই মিটিমিটি হাসি আবার সারা মুখে চিকচিক করে উঠল। তুমি রাগ করেছ চাচা? ধনিয়া আস্তে এগিয়ে গিয়ে অসহায় অসার প্রসাদীর জর্জর শরীরটাকে বেড়ালের ছানার মতো কোলের ওপর তুলে নিল। কাঁচুলি খসিয়ে প্রসাদীর মাথাটা চেপে ধরল বুকের কাছে। আঙুল দিয়ে বুড়োর মাথার পাকা চুলের জটগুলি ছাড়িয়ে দিতে লাগল আস্তে আস্তে। 1 ঘণ্টা পর পরিতৃপ্তির আরামে ঘুমিয়ে পড়েছে প্রসাদী। ক্লান্ত সিক্ত চোয়াল দুটো এলিয়ে পড়েছে। প্রসাদীকে ধুনির কাছে মাটিতে শুয়ে দিল ধনিয়া। চকবাজারের দক্ষিণে একটা চওড়া গলি, দুদিকে 2 তলা বাড়ির সারি। গলির ঠিক মাঝামাঝি পথের দুদিকে মুখোমুখি একটা দেশি আর বিলেতি মদের দোকান। নিচের তলার সব ঘরগুলি দোকান, পান, বিড়ি, শরবত, আতর, চাট আর চামেলি তেল। একটা দোকানে ভাঙা তবলা পাখোয়াজ মেরামত হয়। পথের মাঝে একটা গাছতলায় শান বাঁধানো চাতালের ওপর হিজড়েরা হাততালি দিয়ে নাচে। ওপরতলার জালনাগুলি সন্ধ্যের পর থেকেই এক এক টুকরো বায়োস্কোপের পর্দার মতো আলো ঝলমল করে। রূপের বেশাতিনীদের লাইন। নতুন বছরের দোতলার লাইনে একটা নতুন ঘরের জালনা খুলে গেল। 40 বছরের আগুনে শুদ্ধ করা জীবন যৌবন, তার সব খাদ পুড়ে শেষ হয়ে গিয়েছে। ধনিয়া মনের মতো করে সাজল। ঘরের ভেতরের ঝাড়ের আলোটা জ্বালিয়ে দিয়ে চূড়া করে খোঁপা বাঁধল। একটা সোনালি চমকিদার রুমাল জড়িয়ে দিল তার ওপর। ঝুটা মতির মালা দিল গলায়। একটা পাতলা নীল রেশমি শাড়িকে সায়া ছাড়াই কোমরে 1 পাক দিয়ে নিল। মুঠো মুঠো পাউডার ছিটিয়ে দিল গায়ে। কড়া জর্দা দিয়ে 1 গাল পান চিবিয়ে ঠোঁট মুখ রক্তাক্ত করে নিল। 1 পেয়ালা নির্জলা দেশি মদ ঢকঢক করে খেয়ে নরম করে নিল গলাটা। সবুজ মখমলের কাচুলি বাঁধল আঁটসাঁট করে। হাফ গড়াদ জানালাটার ওপর কনুই রেখে সামনে ঝুঁকে স্থির হয়ে দাঁড়ালো ধনিয়া। ময়রার দোকান থেকে ধোঁয়া আর ভাজা পাঁপড়ের গন্ধে শীত রাত্রির বাতাস ভারী হয়ে গেছে। নিচের সড়কে গ্যাস পোস্টের কাছে ক্ষুদ্র একটা জনতা হাঁ করে জানলার দিকে তাকিয়ে। হোক রাত্রি, হোক নেশা, আর পোড়া গ্যাস লাইটের পোড়া জ্যোৎস্না, ওদের ঠিক চিনতে পারা যায়। লক্কা চেহারা ঘোষালবাবুর বড় ছেলেটা ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়ছে।
চোখে চোরা চাহনি। খাজাঞ্চিবাবুর ছেলেটা রুমাল নেড়ে কিছু একটা ইশারা করবার চেষ্টা করছে। টলতে টলতে একটা মাতালও এসে দাঁড়ালো ওদের মধ্যে। হাতের মুঠো দুটো একটা চোখের ওপর দূরবীনের মতো লাগিয়ে কিছুক্ষণ তাক করে দাঁড়িয়ে রইল মাতালটা। এক ঢোক পানের পিক গিলে নিল ধনিয়া। কান দুটো তেতে ঘেমে উঠেছে। আঁচলটা গা থেকে পেছনে ঠেলে নামিয়ে দিল। দু হাত তুলে মাথার উপর জালানার খিলানটা ধরে বুকটা সামনের গড়াদের ফাঁকে জোরে চেপে ধরল ধনিয়া। জনতার চোখে ধাঁধা। অসংবৃতা এক রঙিন মরীচিকার মূর্তি জ্বলছে জানালার ওপর। নিচে পাতলা রেশমি শাড়ির আড়ালে আঁকা দুটি সুপুষ্ট জঙ্গার ছায়াময় লোভানি। ওপরে একজোড়া দুরন্ত সবুজ গ্রহ। কাঁচুলির বন্ধনে চিরকালের মতো গতিহারা। সর্বাঙ্গ ছাপিয়ে এক বিদঘুটে আনন্দের জ্বালায় অস্থির হয়ে উঠল ধনিয়া। তবু প্রতীক্ষায় শান্ত হয়ে থাকে। সে আজ দাঁড়িয়ে থাকবে মাঝরাত্রি পর্যন্ত, শেষ রাত্রি পর্যন্ত, যতক্ষণ না তার নতুন জীবনের প্রথম বাবু দৌড়ে এসে কড়া নাড়বে আর তার নতুন নাম ধরে ডাকবে। কেমন লাগলো গল্পটা? বর্ণনার আলেখ্যে রঙিন, সাধারণ, স্বাভাবিক, অস্বাভাবিক সব জীবন পর্বত সমান হয়ে যায়। ধনিয়া সেই রকমই একটা সমাজের, একটা অন্যরকম জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনের তথাকথিত ভদ্র সমাজের সঙ্গে তারা কোথাও না কোথাও একটা আবিরের দাগের মতো লেগেই আছে। আর আমরা তাদেরকে ঝেড়ে ফেলে, অস্বীকার করে নিজেদের ভদ্রলোক। যাই হোক, সবাই ভালো থাকুক নিজের নিজের মতো করে। আপনারাও ভালো থাকুন। আর একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসব। ধন্যবাদ।